আসসালামু আলাইকুম বন্ধুরা, যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। গল্প শুরু করা যাক। আমি ফাল্গুনীকে চাই মা, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি ওকেই চাই, আপনি ওকে দিন আমায়। আমি কথা দিচ্ছি ওর চোখে আমায় নিয়ে আর নতুন কোনো আক্ষেপের অশ্রু বইতে দেব না, এমনকি পুরনো যত আক্ষেপ আর অভিযোগ আছে সব মুছে দেব আমি, সব। জাগ্রত হাত জোর করে আকুতি ভরা কথাগুলো বলে উঠল দৃঢ়তার সঙ্গে। আচমকা জাগ্রতর মুখ থেকে এমন কথা শুনে চমকে গেছে ঘরে উপস্থিত সবগুলো মানুষ। সব থেকে খুশি হয়েছে নিশান আর আখি। দুজনের মুখেই উপচে পড়া হাসি ঝুলে আছে স্বমহিমায়। বিলাসী দেবী নীরব, তার মুখভঙ্গিতে কোনো কিছুর রেশ মাত্র নেই, বোঝা যাচ্ছে না তার মনের অবস্থা। ফাল্গুনীও ভাবলেশীন, মনের কোনো আবেগ অনুভূতির ঠাঁই দেয়নি মুখের আদলে, আড়াল করে নিয়েছে সমস্ত হৃদয় আবেগ। তবে তা মুখটাকে বন্ধ করে নয়, সে মুখ খুলল আবার, কঠিন অভিব্যক্তিতে স্পষ্ট গলায় বলল, আপনার একার চাওয়াতে কিচ্ছু যায় আসে না। কোর্ট আপনার একার চাওয়ার ওপর ভিত্তি করে আমাদের সম্পর্কের চূড়ান্ত সিদ্ধান্ত নেবার কথা বলেনি। আমাদের দুজনকেই একে অপরকে চাইতে হবে। আমি তো আপনাকে চাই না, না আপনাকে চাই আর না আপনার পরিচয়। তুমি না চাইলেও তোমার পরিচয় এখনও কিন্তু সেই 4 বছর আগের পরিচয়ই আছে। তুমি এখনও আমার স্ত্রী। জুডিশিয়াল সেপারেশন অনুযায়ী তোমার আমার স্ত্রী হিসাবে আলাদা থাকার বিধান আছে, পরিচয়বিহীন নয়। কি বলুন তো, এতগুলো বছর আপনার থেকে দূরে থেকে ভুলেই বসেছিলাম যে আমাদের 1 বছরের সেপারেশন হয়েছিল সারা জীবনের জন্য নয়। পার্মানেন্ট ডিভোর্স যে এখনও হয়নি তা প্রায় ভুলতে বসেছিলাম। সবসময় শুধু এটাই মনে হতো আমি আপনার থেকে ছাড়া পেয়ে গেছি। তবে কোর্টের বিধান কিন্তু আমি একেবারে ভুলিনি, আর এটাও ভুলিনি জুডিশিয়াল সেপারেশনের 1 বছর পরেও যদি দুজনের মতের অমিল হয় বা দুজনের মধ্যে কোনো একজন এক না হতে চায়, তাহলে সে ডিভোর্সের জন্য আবেদন করতে পারে। আমি তোমাকে ডিভোর্স দেব না ফাল্গুনী, কোনো দিন দেব না। ঝামেলা এতদূর কোনোভাবেই গড়াতো না যদি তোমাকে আমি পেয়ে যেতাম। তুমি নিরুদ্দেশ না হলে তোমায় আমি ঠিক মানিয়ে নিতাম। কার ভুল কম আর কার ভুল বেশি তার হিসেব না কষে সব দোষ মাথা পেতে নিয়ে ক্ষমা চেয়ে নিতাম তোমার কাছে। আপন মানুষের কাছে নত হওয়া দোষের কিছু নয়, আমি নত হতাম তোমার সামনে। কিন্তু তুমি তো সেই সুযোগ আপনি পেয়েছিলেন, দিয়েছিলাম আপনাকে দ্বিতীয় সুযোগ। সবাই পায় না জাগ্রত, আপনি পেয়েছিলেন, কিন্তু তার সদ্ব্যবহার আপনি করতে পারেননি। আমার বাবা মা আমাকে আপনার ভরসায় দ্বিতীয়বার ওই বাড়িতে পাঠিয়েছিলেন, কিন্তু আপনি আমাকে আগলে রাখেননি কখনো। অবিশ্বাস করে গেছেন সব সময়, বিশ্বাস করেছেন শুধু আপনার মাকে। আর আপনার মা, সে তো কোনোদিন আমাকে মেনে নিতে পারেনি, কোনো দিনও না। সে সবসময় আমাকে অন্যদের সাথে তুলনা করে গেছে শুধু। ঝিমলিদির নাম তার মন থেকে তো দূর, মুখ থেকেও কখনো সরত না। ঝিমলিদি এই, ঝিমলিদি সেই, ঝিমলিদির দুধে আলতা গায়ের রং, মাথার চুল কোমর ছুঁয়া ছিল, সংসারের সব কাজ জানত, ঝিমলিদির বাবার নাম ডাক ছিল। এসব উঠতে বসতে শুনতে হতো আমাকে। সে যখনই আমার দিকে এক নজর চেয়ে দেখত, তখনই নাকি তার চোখে কাঁটার মতো বাজত আমার গায়ের শ্যামলা রং। সবসময় শুধু আমার কি নেই আর ঝিমলিদির কি ছিল সেসব শুনতে হতো আমাকে। আপনি তো সকালে চলে যেতেন, ফিরতেন সেই সন্ধে হলে। সারাদিনে একবার ফোন করে খবর নেওয়াই ছিল আমার প্রতি আপনার দায়িত্ব আর খেয়াল রাখা। আর আপনি বাড়ি ফেরার পর আপনার সাথে একান্তে দেখা মিলত একমাত্র শোবার আগে। হয় ছুটখাট কথা বলে দুজনে ঘুমিয়ে পড়তাম, অথবা টুকিটাকি নিয়ে ঝগড়া লেগে যেত দুজনের মধ্যে। দুজনে এবার চুপ করো, ঢের তো হলো, এবার শান্ত হও দুজনেই। বিলাসী দেবীর এক ধমকে মুহূর্তের মধ্যেই পুরো ঘর নিস্তব্ধ হয়ে গেল। পিন পতন নীরবতায় ছেয়ে গেল বন্ধ ঘরের ভেতরটা। নীরবতা ছাপিয়ে বিলাসী দেবী বলে উঠলেন, এভাবে আর যাই হোক সংসার হয় না। তোমরা দুজনে আগে নিজেদের সিদ্ধান্ত স্থির করো, তারপর একটা পর্যায়ে আসা যাবে। আপাতত এখন এখানেই শেষ করো সব। এটা অন্যের বাড়ি, নিজেদের বাড়ি নয়। আর আজকে এত ঝড়ঝাপটার পর আখি একটা নতুন জীবন পেতে চলেছে, ওকে হাসি মুখে বিদায় করো। এভাবে তোমাদের জন্য ওদের নতুন জীবনের শুরুটা কেন কালো মুখে হবে? পিসি, এমন করে বলো না, তুমি আমাকে পর করে দিচ্ছ এভাবে। বিলাসী দেবীর মুখের কথা কেড়ে নিয়ে অভিযোগ করে উঠল আখি। কাদো কাদো চেহারা নিয়ে 2 হাতে জাপটে জড়িয়ে ধরল মায়ের মতো পিসিকে। বিলাসী দেবী এক হাতে হাত রেখে কথা ঘুরিয়ে বলল, জামাইয়ের সাথে পরিচয় করিয়ে দিলি না এখনো? পরিচয় কি আমি নিজে নিজেই হয়ে নেব? পরিস্থিতির খোলসটা এবার ঠান্ডা হয়ে গেল। ভেতরটা কে দেখতে যাচ্ছে? কেউ না, উপরের খোলসটাই আসল। ফাল্গুনীর হৃদয়ে জমানো শতসহস্র অভিযোগের আর আক্ষেপের বহর যেমন কেউ দেখবে না, তেমন জাগ্রতর বলতে চেয়েও না বলতে পারা কথা আর নিজের হৃদয়াবেগও কেউ দেখতে পাবে না। পরিচয়ের কথা শুনে নিশান এগিয়ে এলো বিলাসী দেবীর সামনে।
প্রণাম করল সরস ভঙ্গিতে। আখিও একই সাথে প্রণাম করল নিশানকে সঙ্গ দিয়ে। বিলাসী দেবী আশীর্বাদ করলেন দুজনকে একসাথে। নিশানের সাথে সহজ আলাপচারিতায় বন্ধ ঘরের আবহাওয়া বদলানোর আরও একটু চেষ্টায় রত হলেন বিলাসী দেবী। ফাল্গুনী একপাশ হয়ে দাঁড়িয়ে আছে ঘরের এক কোণায়, আর তার থেকে এক হাত দূরেই দাঁড়িয়ে আছে জাগ্রত। ফাল্গুনী একটু পরপর আর চোখে দেখছে জাগ্রতকে, আর জাগ্রত চেয়ে আছে তার সামনন বরাবর। সামনে টিনের দেয়ালে ঝুলানো আছে ছোট একটি 4 ইঞ্চি সমান আয়না। সেই আয়নায় ফুটন্ত ফুলের মতো ফুটে আছে ফাল্গুনীর মায়া মুখ। একবার দেখা যাচ্ছে, আবার আড়াল হয়ে যাচ্ছে, আবার দেখা যাচ্ছে, আবার মিলিয়ে যাচ্ছে। এভাবেই লুকোচুরি চলছে দুজনের মধ্যে। জাগ্রত এই লুকোচুরি দেখতে দেখতে এবার একটা বিস্ফোরণ ঘটানোর সিদ্ধান্ত নিল মনে মনে। নিজের মনে জোরদার প্রস্তুতি নিয়ে শুরু করল বিস্ফোরণের প্রথম ধাপ। হুট করে উঁচু গলায় বলে উঠল, এমন করে লুকিয়ে লুকিয়ে দেখে কি লাভ ফাল্গুনী? আমি তো সবই দেখতে পাচ্ছি। আচমকা জাগ্রতর উঁচু গলার আওয়াজে ফাল্গুনী চমকে ফিরে দাঁড়ালো জাগ্রতর দিকে। কথার মানে বুঝতে পেরে আবারও পাশ ফিরে দাঁড়িয়ে গেল। লজ্জার থেকে রাগ বেশি হলো মনের আঙিনায়। ঘরের বাকি সদস্যরা পুরো বিষয়টা ধরতে পারল না, তবে নিশান খানিকটা আন্দাজ করে নিল কথার মানেটা। কি হয়েছে? বিলাসী দেবীর কথার জবাবে জাগ্রত অতি নমনীয় স্বরে বলল, তেমন কিছুই লামা, আপনার মেয়ে একটু পরপর আর চোখে ঝাঁকছিল আমায়, তাই জানিয়ে দিলাম আমি তার চোরাচাহনি সবটাই দেখতে পাচ্ছি। সামনে একটা ছোট আয়না ঝুলানো আছে, ওই যে ওটাতে আপনার মেয়ের উকিঝুঁকি দেখা যাচ্ছে স্পষ্ট, এই আর কি। বিলাসী দেবী নিরুত্তর চেয়ে রইলেন, শুধু কি বলবেন বুঝে উঠতে পারলেন না। জাগ্রত এর মধ্যে আবারও বলে উঠল, আপনার মেয়ে মুহূর্তে মুহূর্তে আমার সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করে, যখন তখন যে কোনো কথায় আমায় দোষারোপ করে। ফিরিয়ে নিতে চাইলে মুখের ওপর ঝাড়ি মেরে না করে দেয়, অথচ আড়ালে গেলে অভিযোগ করে যে সে নাকি আমায় ভালোবাসে। বলি, এটা কোন ধরনের? একদম বাজে কথা বলবেন না, আমি কথাটা অন্যভাবে বলেছিলাম, ওভাবে বলিনি যেভাবে আপনি। যাক, কথাটা যে তুমিই বলেছ সেটা স্বীকার গেছো, এই অনেক। এখন এভাবে বলেছ না সেভাবে বলেছ সেটা মাকে বুঝতে দাও। আপনি একটা জঘন্য মনের মানুষ, আপনার ভেতরটা পুরো নর্দমায় ভরপুর একটা। ফাল্গুনী, তুমি বাইরে যাও, সবার খাওয়া শেষ হয়ে গেছে এতক্ষণে, বাইরে কথাবার্তার আওয়াজ বেড়ে গেছে, তুমি ওদিকটায় গিয়ে সামাল দাও। শুভ একা একা আছে ওখানে, সবাই হয়তো চলে যাবে এক্ষুনি। ফাল্গুনীর চোখ ভর্তি জল, রাগে কষ্টে ঢল নেমেছে চোখের কোণে। রাগে তার মনে হচ্ছে জাগ্রতকে মেরে ফেলতে, তাতেও যেন 16 কলা পূর্ণ হবে না। লোকটাকে কাঁচা চিবিয়ে খেয়ে ফেললেও কম হয়ে যাবে। ফাল্গুনীর দৃষ্টিও যেন চিৎকার করে বলছে, লোকটা খুব খারাপ। এমনি বিলাসী দেবী তার সাথে ঠিকমতো কথা বলেন না, তাই তার কথা অমান্য করাও তার পক্ষে সম্ভব নয়। বার পাঁচেক চোখ মুছল হাতের সাদা কালো ওড়না টেনে। মুছতে না মুছতেই ভিজে জবজবে হয়ে উঠছে চোখ, গাল, থুতনি। সময় নিয়ে নিজেকে শান্ত করে বেরিয়ে গেল ফাল্গুনী। তবে মন পড়ে রইল ঘরের ভেতরে। মনে মনে ভাবতে লাগল, ঘরের ভেতরে হয়তো এখন শুধু তাকে নিয়েই কথা হবে। মা হয়তো খারাপ বলবে তাকে, বাকিরা হয়তো হাসাহাসিও করবে। আর জাগ্রত, সে আর কি বলবে সবাইকে কে জানে। ফাল্গুনী চলে গেলে ধূপধাপ দরজা আটকে দিয়ে দাঁড়িয়ে রইল জাগ্রত। সে বুঝতে পেরেছে বিলাসী দেবী গুরুত্বপূর্ণ কিছু বলবেন বলেই ফাল্গুনীকে বাইরে পাঠিয়েছেন। জাগ্রতর আশার আলো এখন বিলাসী দেবী, একমাত্র ভরসা এখন তাকেই করা যায়। এর মধ্যে নিশান এগিয়ে গেল বিলাসী দেবীর সামনে। তাকে বসতে বলে সে নিজেও বসে পড়ল বিছানার এক কোণায়। গোছানো শব্দে নরম কণ্ঠে বলে উঠল, আমার কিছু বলার ছিল পিসিমণি, আপনি কিছু মনে না করলে আমি একটু আপনাদের ব্যক্তিগত জীবনে কথা বলতে চাই, আপনি অনুমতি দিলে। আমাদের জীবনটাই তো ছন্নছাড়া বাবা, ব্যক্তিগত আর কি আছে, তুমি বলো, আমি শুনছি। যারা যারা এখনও আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। সবাইকে ধন্যবাদ।